আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো মূল্যে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করা হবে। মাতুয়াইলে চেকপোস্ট পরিদর্শনে বললেন র্যাব ডিজি। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। 30 সদস্যের নির্বাহী কমিটি গঠন। নির্বাচনের আগে স্বজন হত্যার বিচার দাবি। জয়পুরহাট ডিসি অফিসের চত্বরে পরিত্যক্ত বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হচ্ছে অযত্ন অবহেলায়। ন্যায় বিচার নিয়ে শঙ্কায় বিচার প্রার্থীরা। এবং বন্যায় বিধ্বস্ত হওয়ার 4 মাস পার হলেও শেরপুরের নন্নি বারোমারি সড়ক এখনো মেরামত হয়নি। দুর্ভোগে যানবাহন চালক ও পথচারীরা। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো মূল্যে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করা হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। মধ্যরাতে রাজধানীর প্রবেশমুখ মাতুয়াইলে চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি আরো বলেন, দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মুনির হোসেন তপুর রিপোর্ট। গেল কয়েক মাস ধরে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রকাশ্যে ছিনতাই বেড়েছে। ধারালো চাপাতির আঘাতে আহত হয়েছেন অনেকেই। ডাকাতি, চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কিত নগরবাসী। তাই রাজধানী সহ দেশ জুড়ে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে টহল টিম এবং চেকপোস্টের সংখ্যা বাড়িয়েছে র্যাব। মধ্যরাতে মাতুয়াইলে এই কার্যক্রম পরিদর্শন করে র্যাব মহাপরিচালক বলেন, মানুষের জানমালের নিরাপত্তায় অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য, এই ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এই অপরাধগুলি সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে। এগুলিকে নির্মূল করার জন্য, এই অপরাধীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় নেওয়ার জন্য আমরা আমাদের কার্যক্রম জোরদার করেছি এবং ইনশাআল্লাহ সামনে হয়তো এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসবে। দেশবাসী যাতে নির্বিঘ্নে ঈদ কেনাকাটা করতে পারে, তাই এখন থেকেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। ঈদ সামনে রেখে যে কেনাকাটা হবে, এটা বিপুল সংখ্যক অর্থের ট্রানজ্যাকশন হবে। এই সময় এই ধরনের অপরাধগুলো বাড়ার একটা টেন্ডেন্সি থাকে, সেটা যাতে বাড়তে না পারে এই জন্য আমরা রমজানের আগে থেকেই সেই প্রস্তুতি নিচ্ছি, যাতে রমজান মাসটি আমরা ভালোভাবে কাটাতে পারি। চুরি, ছিনতাই এবং চাঁদাবাজির ঘটনা ঘটলে অপরাধীদের ধরতে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়েছেন র্যাব মহাপরিচালক। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনে নিহতদের বিচারের আগে নির্বাচন দিলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি নামে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণহত্যার বিচার না করে একটি গোষ্ঠী রাজনৈতিক দল গঠনে ব্যস্ত এবং আরেক দল ক্ষমতায় যেতে দ্রুত নির্বাচন চাইছে। এদের প্রতিহত করার আহ্বান জানান তারা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গেল জুলাই আগস্টে অবসান ঘটে দীর্ঘ 1.5 যুগের শেখ হাসিনার স্বৈরা শাসনের। শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে অপশাসনের কবল থেকে মুক্ত হয় স্বদেশ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি। হারানো স্বজনদের পরিবারের দাবি একটাই, জুলাই হত্যার দ্রুত বিচার। যারা এই দ্বিতীয় স্বাধীনতার ফল ভোগ করতেছে, এই শহীদদের রক্তের বিনিময়ে, আহত ভাইদের অঙ্গের বিনিময়ে, রক্তের বিনিময়ে, আজকে তাদের যদি হত্যার বিচার না হয় তাহলে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। হাসিনাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয় তাও তার দোষ কমবো না। তার নির্দেশে যারা যারা এই কাজগুলা করছে তাদেরকেও ধরতে হবে, ধরে বাংলার মাটিতে ফাঁসি নিশ্চিত করতে হবে। তাদের অভিযোগ, জুলাই হত্যার বিচার না করে একটা গোষ্ঠী রাজনৈতিক দল গঠনে ব্যস্ত, আরেক দল ক্ষমতায় বসার জন্য দ্রুত নির্বাচন চাইছে। যাদেরকে আমরা রাজপথে ডেকে নিয়ে এসেছিল সমন্বয়করা, সেই সমন্বয়করা আজকে তাদের ক্ষমতায় তারা উপদেষ্টা হয়েছেন, অথচ তাদের ডাকে আমরা যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের বিচারের দাবিতে তাদের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সরকার এবং তার দোষীদের কতবার ফাঁসি দেওয়া দরকার, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।
নির্বাচনের আগে প্রতিটি হত্যার বিচার চান শহীদ পরিবারের সদস্যরা। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। যুগের পর যুগ ধরে জয়পুরহাট ডিসি অফিসের চত্বরে খোলা আকাশের নিচে পড়ে আছে বিভিন্ন মামলায় জব্দ করা গুরুত্বপূর্ণ আলামত। অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে এসব আলামত। এগুলো ঠিকমতো সংরক্ষণ না করলে ন্যায় বিচারে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিচার প্রার্থীদের। আলামতগুলো সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। জয়পুরহাট জেলা প্রশাসন ভবন চত্বরে ও ট্রেজারি অফিসের সামনে কয়েকটি রুমে জুডিশিয়াল ও জেলা জজ কোর্টের বিভিন্ন মামলার আলামত সংরক্ষণ করা হয়, কিন্তু রুমে জায়গা সংকটের কারণে বারান্দা ও খোলা আকাশের নিচে পড়ে আছে জব্দ করা বিভিন্ন মামলার আলামত। মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার, অটোরিকশা, ভ্যান, সাইকেল, ভটভটি, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ নানা গুরুত্বপূর্ণ মামলার আলামত রয়েছে এখানে। কয়েক বছর আগে জজ কোর্টের সামনে দৃষ্টিনন্দন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বহুতল ভবন নির্মাণ করা হয়েছে, কিন্তু এসব মামলার আলামত সেখানে স্থানান্তর করা হয়নি। বছরের পর বছর অযত্ন অবহেলায় কিছু গাড়ির কাঠামো নষ্ট হয়ে গেছে, অন্যান্য আলামতগুলোর একই অবস্থা। মালামালগুলি আকাশে খোলা আকাশে পড়ে থাকার কারণে বৃষ্টি বিভিন্ন আবহাওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। যদি নির্ধারিত জায়গায় যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। জনগণের পক্ষ থেকে অনুরোধ করব এইসব আলামতগুলো সুরক্ষিত নিরাপদ স্থানে ও ভালোভাবে রক্ষিত রাখার জন্য। ন্যায় বিচার নিশ্চিতে বিভিন্ন মামলার এসব আলামত খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান, আলামতগুলো অরক্ষিত এবং সংরক্ষণ না করায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বিচার প্রার্থীরা। এই আলামতগুলো সেখানে অরক্ষিত অবস্থায় আছে এবং আলামতগুলো আমরা অনেক সময় এখান থেকে মোবাইলে বা অনেক সময় লোক মারফত চেয়ে পাঠালে আলামতগুলো সহজে পাওয়া যায় না। ওরা বলে আমরা খুঁজে পাচ্ছি না, যার জন্য মানুষ ন্যায় বিচার তাকে বঞ্চিত হচ্ছে। আলামতগুলো সংরক্ষণে ব্যবস্থা নিতে জেলা জজের সাথে আলোচনা হয়েছে জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। তাদের নিজস্ব ভবন হয়েছে এবং মালখানার যে মালামালগুলি আছে সেগুলির ব্যবস্থাপনা এবং বাইরে যে মালামালগুলি ওপেন আকাশে পড়ে আছে সেগুলোর ম্যানেজমেন্টের জন্য এবং সেগুলি বিধিসম্মত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জেলা জজ স্যারের সাথে দেখা করেছি। জেলা জজ স্যার এটা নিয়ে খুবই পজিটিভলি আশ্বস্ত করেছে। প্রায় 3 দশক থেকে জয়পুরহাট জেলা প্রশাসন চত্বরে প্রায় 17,000 বিভিন্ন মামলার আলামত আছে। ন্যায় বিচারের স্বার্থে এগুলো সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বিচার প্রার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন্যায় বিধ্বস্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নি-বারোমারি সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। 4 মাস পেরিয়ে গেলেও এখনো মেরামত করা হয়নি সড়ক ও জনপদ বিভাগের 2 লেনের এই সড়কটি। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যানবাহন চালক ও পথচারীরা। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। গত 5 অক্টোবর স্মরণকালের ভয়াবহ পাহাড়ি ঢলে বন্যার কবলে পড়ে সীমান্তবর্তী জেলা শেরপুর। পানির তোরে ভেঙে যায় জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নি-বারোমারি সড়ক। প্রায় 1 কিলোমিটার জুড়ে রাস্তার 2 পাশ ধসে খাদে পরিণত হয়েছে। কয়েকটি স্থানে সড়ক এতটাই ভেঙেছে যে সেখানে বাঁশের সাঁকো বানানো হয়েছে। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। ফলে স্কুল, কলেজ, নন্নি স্বাস্থ্য উপকেন্দ্র, ইউনিয়ন পরিষদ, নাকুগাঁও স্থলবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থানে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। 4 মাস ধরে রাস্তা ভাঙছে, আমরা খেদা আসতে আমাদের কষ্ট হয়। আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজে আসতে পারতেছে না ঠিক মতো। ওই রাস্তাতে যদি যাই ঘুরে দেখা যাচ্ছে এক গাড়ি আরেক গাড়ি কষা খেয়ে আরেক গাড়ি খেতে পড়ে যায়। সরকার রাস্তাটা দ্রুত আমাদের দরকার। সরকার যত দ্রুত সম্ভব যেন আমাদের এই রাস্তার দিকে একটা সুদৃষ্টি দেয়। শেরপুর সড়ক ও জনপথ বিভাগ জানায়, অনুমোদন পেলে টেন্ডার করে ক্ষতিগ্রস্ত স্থানে কালভার্ট নির্মাণের মাধ্যমে দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনর্স্থাপন করা হবে। কালভার্ট টেন্ডারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে। অনুমোদন প্রাপ্তির সাপেক্ষে আমরা দ্রুত টেন্ডার করে এই স্থানে কালভার্ট নির্মাণ এবং রাস্তা মেরামত করে যোগাযোগ পুনঃস্থাপিত করব। বন্যায় সড়কটি বিধ্বস্ত হওয়ার 4 মাস পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি সড়ক ও জনপথ বিভাগ, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। তাদের দাবি, যোগাযোগ ব্যবস্থা সচলে নেওয়া হোক কার্যকরী পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভিসি প্রভিসির অপসারণ এবং নতুন নিয়োগ সহ 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে রওনা হয়েছেন কুয়েটের 80 শিক্ষার্থী।
বেলা 11টার দিকে প্রধান উপদেষ্টার সাথে তারা দেখা করবেন, এমনটাই জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে মাথায় ও চোখে লাল কাপড় বেঁধে ক্যাম্পাস ত্যাগ করেন ওই 80 শিক্ষার্থী। এ সময় তারা বলেন, তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, শিক্ষকদের এমন বক্তব্য ভিত্তিহীন। হামলাকারীদের পরিচয় তুলে ধরা হলেও প্রশাসন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ তাদের। একই সাথে জানান, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরবেন না তারা। আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি এবং আমাদের অফিস থেকে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ করতেছি এবং আমরা আশা করি যে আজকের মধ্যে আমরা এখানে উপস্থিত হব। যতদিন আমাদের না দাবি পূরণ হচ্ছে আমরা ক্যাম্পাসে ফিরে আসব না। আমরা যতদিন না সেফ ফিল করতেছি এবং প্রশাসন আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে ততদিন আমরা এখানে ফিরে আসব না। নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে, এতে অপর এক কিশোর আহত হয়। শনিবার বিকেলে আকস্মিক ঝড়ের সাথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বাগাতিপাড়া উপজেলার নন্দীকুজা কান্দিপাড়া এলাকার ফল ব্যবসায়ী আজব আলী রাস্তা থেকে ব্যবসায় প্রবেশের সময় বজ্রপাতের শিকার হন, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। একই উপজেলার শালইপাড়ায় কিশোর আলিফ বজ্রপাতে আহত হয়, তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের সাথে মুনাফেকি করছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী হামাসের হাতে বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার কথা থাকলেও বিশ্বাসঘাতকতা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, মুক্তি পাওয়া জিম্মিদের অপমান করে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই বাকি ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে না তেল আবিব। এতে উদ্বিগ্ন স্বজনরা। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। দীর্ঘ প্রায় 16 মাস রক্তাক্ত সংঘাতের পর গেল 19 জানুয়ারি থেকে গাজায় শুরু হয় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি। এরপর থেকে 25 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। সবশেষ শনিবার রাতে 6 ইসরায়েলের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনটির পক্ষ থেকে। এ সময় মুখোশ পরা হামাস যোদ্ধারা একটি মঞ্চে নিয়ে যায় ইসরায়েলি জিম্মিদের। এ সময় সেখানে উপস্থিত গাজাবাসীর উদ্দেশ্যে জিম্মিদের হাত নাড়াতে ও কথা বলতে দেখা যায়। পরে রেড ক্রসের মাধ্যমে তুলে দেওয়া হয় তাদের পরিবারের হাতে। ইসরায়েলি এসব জিম্মির বিনিময়ে এদিন 6 শতাধিক ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়ার কথা ছিল ইসরায়েলের, কিন্তু দিনভর অপেক্ষার পর তাদের না ছাড়াই উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। ইসরায়েলি কারাগারের সামনে ঘুরে ঘুরে ফিরে যান তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি, সবশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনকভাবে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি না দেওয়ার কথা জানান তিনি। এবার আমাদের ইসরায়েলি জিম্মিদের চরম অপমান করা হয়েছে, তাই যেসব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের এখন ছাড়া হবে না। এর আগে বৃহস্পতিবার 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। তবে ওই দিন একজনের লাশের জায়গায় ভুল করে আরেকজনের দেহাবশেষ হস্তান্তর করা হয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। তবে শর্ত মানলে এক ধাপে বাকি সব ইসরায়েলি জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত হামাস। ইসরায়েল এত মানুষকে নির্বিচারে হত্যা করলেও আমরা চুক্তি অনুযায়ী সব ইসরায়েলিকে ছেড়ে দিচ্ছি, কিন্তু বিশ্বাসঘাতক নেতানিয়াহু চুক্তি মানছে না। আমাদের অনেক ফিলিস্তিনিকে এখনো ছেড়ে দেয়নি। যুদ্ধবিরতির সব ধাপ বাস্তবায়নে আমরা আন্তরিক। চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপ 42 দিনে 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 1900 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা। এরপর শুরু হবে দ্বিতীয় ও তৃতীয় ধাপ। তবে বেশিরভাগ জীবিত ইসরায়েলি জিম্মি মুক্তি পাওয়ায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে দেখা দিয়েছে সংশয়। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া সহায়তার অর্থ ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনকে দেওয়া সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্র কিছু পেতে চায়। এ সময় ইউক্রেনের তেল ও খনিজ সম্পদের দিকে ইঙ্গিত করেন ট্রাম্প। তার দাবি, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে যে সহায়তা দিয়েছে তা মূলত ঋণ হিসেবে দেওয়া হয়েছে, তাই একই সুবিধা চায় যুক্তরাষ্ট্র। এজন্য একটি চুক্তি সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে বলেও জানান তিনি। শর্ত না মানলে ইউক্রেন থেকে সহায়তার অর্থ ফেরত চাওয়া হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এ ধরনের কোনো চুক্তি স্বাক্ষর করবে না কিয়েভ। এদিকে সম্মেলন শেষে ট্রাম্পের প্রেস সচিব জানান, যুদ্ধ বন্ধে ইতিবাচক মনোভাব জানিয়েছে রাশিয়া।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো ইসালে সওয়াব মাহফিল। মুনিরিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখাগুলোর উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সাংগঠনিক তদারক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হারুন এম আজাদ। আমিরাতের ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম। আবুধাবি, দুবাই সহ 7টি প্রদেশ থেকে শত শত প্রবাসী বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান ও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা এতে অংশ নেন। কাতার এবং ওমানের শাখা থেকেও ভার্চুয়ালি যোগ দেন অনেকে। পরে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। এবার পার্টেক্স খেলার খবর। দুবাইয়ে ভারতের কাছে পরাজয়ের বেদনা ভুলে পাকিস্তানে এখন বাংলাদেশ ক্রিকেট দল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হতাশাজনক পারফরমেন্সের পর টাইগারদের পাকিস্তান পর্বটা সুখকর হবে কিনা সেই প্রশ্নও রয়ে যায়। কিন্তু 6 মাস আগে এই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার সুখ স্মৃতিটা আশাবাদী করে তুলছে নাজমুল হোসেন শান্তর দলকে। শেষ 4-এ খেলতে হলে বাকি 2 ম্যাচ জিততেই হবে। একটি জয় পেলেও সেমিতে ওঠা সম্ভব, তবে সেটা নির্ভর করবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফল ও নেট রান রেটের ওপর। মঙ্গলবার নিউজিল্যান্ড এবং বৃহস্পতিবার স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাস পালমাসকে 2-0 গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। যদিও 14 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগতিক দল, কিন্তু পালমাসকে গোল বঞ্চিত করেন বার্সা গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল ধরে রাখে কাতালানরা, তাতে 62 মিনিটে প্রথম গোল এনে দেন ডানি ওলমো। এরপর ইনজুরি সময়ে ফেরান তোরেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল। 54 পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে বার্সেলোনা, 1 পয়েন্ট কম নিয়ে 2-এ আতলেটিকো মাদ্রিদ আর 51 পয়েন্ট নিয়ে 3-এ রিয়াল মাদ্রিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।